দেখি প্রথমে হচ্ছে আমরা দেখব কিছু জিনিস। তো ভর রিলেটেড ম্যাথ শুরু করার আগে আমাদের কিছু কনসেপ্ট একটু জানা লাগবে। তো ধরো আমরা ধরে নিলাম যে এটা একটা পাত্র। তো এখানে আমরা এম গ্রাম দ্রব দিতেছি। এটা হচ্ছে আমাদের দ্রবের ভর। আচ্ছা, তো কোথায় দিতেছি? নিশ্চয় একটা দ্রাবকে দিতেছি। আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাবক, দ্রাবকের ভর। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নিশ্চয় একটা দ্রবণ তৈরি হবে। আমরা ধরে নেই দ্রবণের ভরটা হচ্ছে এম। দ্রবণের ভর আমরা তো জানি যে দ্রব প্লাস হচ্ছে দ্রাবক ইকুয়াল হচ্ছে দ্রবণ। তো এই জিনিসটা আমরা বুঝলাম যে এখানে একটা জাস্ট দ্রবণ প্রস্তুত করছি। তো এটাকে এভাবে দেখো, আমি চিহ্নিত করে দিছি দ্রবের ভর এম, দ্রবণের ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে দ্রাবকের ভর ডেফিনেটলি কি হবে? দ্রবণের ভর থেকে যখন দ্রবের ভরটা বাদ দিয়ে দিবা তাহলে তুমি দ্রাবকের ভর পেয়ে যাবা। তো দেখো আমাদের দ্রাব্যতার একটা একক সম্পর্কে আমরা দেখছিলাম যে গ্রাম পার 100 গ্রাম, এটা দ্রাব্যতার একটা একক ছিল। ঠিক আছে, দ্রাব্যতার বিভিন্ন এককের মধ্যে এটা ছিল একটা। তো এই এককটা আমরা পেয়ে থাকি একটা সূত্র ইউজ করলে। তো এই সূত্রটা ফর্ম করার চেষ্টা করতেছি এখানে। কীরকম দেখো, আমাদের এই যে 100 গ্রামটা ছিল এটা তো ছিল দ্রাবকের ভর, তাই না? যে 100 গ্রাম দ্রাবকে আসলে কতটুকু দ্রব থাকে সেভাবে আমরা বের করতাম। তো দেখো এই ফরম্যাটটা তৈরি করার জন্য আমরা এখানে কিছু কথা লিখছি যে এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব আছে এম গ্রাম। তাহলে কি লিখতে পারি যে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? এম ডিভাইডেড বাই হচ্ছে এম মাইনাস এম। তো এম মাইনাস এম কেন নিলাম? কারণ এটা কি, এটা হচ্ছে দ্রাবকের ভর। সো যেহেতু আমাদের দ্রাব্যতার যে প্রকাশভঙ্গিটা আমরা জানি সেটা হচ্ছে দ্রাবকের ভর রিলেটেড ছিল নিচে, সেই জন্য আমরা হচ্ছে দ্রাবক নিয়ে সূত্রটা ফর্ম করার চেষ্টা করতেছি। তাহলে আমরা লাস্টে কি বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। ঠিক আছে, আর এই 100-র জন্য এটা গুণ দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা একটা সূত্রের মতো ফর্ম করছি এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস এম ইন্টু 100। তো যদি আমাদের কখনো দ্রাব্যতা জানতে চায় তো এই সূত্রটা আমরা ইউজ করতে পারি, এবং এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা আসলে এই ইউনিটে দ্রাব্যতাটা পেয়ে থাকবো গ্রাম পার 100 গ্রাম, কারণ 100 গ্রামের জন্য আমরা হিসাব করছি। ঠিক আছে, তো এখানে একটা কথা বলে দিই যে এই দ্রাব্যতার ভরের যে সমস্ত ম্যাথগুলো আছে সেই সমস্ত ম্যাথগুলো আমরা ঐকিক নিয়ম খাটায় সমাধান করতে পারবো। সো জিনিসগুলো আসলে ইজি আছে মোটামুটি যদি কনসেপ্টটা বুঝো। তো যাই হোক, এখানে যে সূত্রটা আমরা ফর্ম করলাম সেই সূত্রটা আমি একটু এখানে লিখি যে এস ইকুয়াল আমরা লিখতে পারি এম দ্রবের ভর ডিভাইডেড বাই এম মাইনাস ছোট হাতের এম। এই টোটালটা কি? টোটালটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর, আর এই বড় হাতের এম যেটা ছিল সেটা হচ্ছে দ্রবণের ভর। আর টোটালটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আসলে আমরা 100-তে হিসাব করতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি দ্রাব্যতা জিনিসটা, তাই না? ক্লিয়ার? এবার আমরা শুরু করব আমাদের প্রথম ম্যাথ আজকে। তো আমি খুব স্লো যাব, তো আস্তে আস্তে টিপের দিকে ঢুকবো। তো এখানে কি বলছে? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। আচ্ছা, তো সোডিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে। তো আমি যদি এখানে একটু পাত্র আঁকতে চাই, তো এখানে পাত্র আছে, পাত্রে আসলে কি আছে? 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে। আচ্ছা, তো এখন বলছে এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল। আচ্ছা,
তো এখানে কি করা হয়েছে, বাষ্পীভূত করা হয়েছে, মানে কি এখানে যে হিট দিছে। তো হিট দিলে আসলে আমাদের কি হয়েছে, যে দ্রাবকটা ছিল, বিশেষ করে পানি থাকে সবসময়, সো পানিটা উড়ে চলে গেছে। এখন পানি উড়ে চলে যাওয়ার পরে আমাদের আসলে কিছু অবশেষ ছিল, শুষ্ক অবশেষ। তো আমরা ধরে নিই যে আমাদের এই শুষ্ক অবশেষের পরিমাণ হচ্ছে 5.295 গ্রাম। তো নিশ্চয়ই আসলে লবণ ছিল, কজ পানি চলে গেলে শুধুমাত্র সলিড লবণটা এক্সিস্ট করবে। এখন পরে প্রশ্ন করছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় কর। আচ্ছা, তো এখানে আরেকটা কথা আমরা বলে দিই, দ্রাব্যতা কিন্তু আমরা সম্পৃক্ত দ্রবণের জন্য মেজার করে থাকি। দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্য পাই, এটা খুব ভালোভাবে মাথায় ঢুকায় নাও। এটাই হচ্ছে টোটাল দ্রাব্যতার মেইন কনসেপ্ট, সম্পৃক্ত দ্রবণের জন্য পেয়ে থাকি। ওকে, তো এখানে চলে আসো। যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণ বলছে, আর সম্পৃক্ত দ্রবণের ভরটাও আমাদের বলে দিছে, আর এখানে এই অংশটুকু কি বুঝতেই পারতেছে, এটা আসলে আমাদের কি দ্রবণা বলতো। কারণ তুমি যদি হিট করো তাহলে তো আসলে দ্রাবকটা উড়ে চলে যাবে, দ্রবণ থেকে দ্রাবকটা উড়ে চলে যাবে, তাহলে দ্রবটা থেকে যাবে। সো দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, টেম্পারেচার আমাদের সেমই আছে, সো সমস্যা নাই। আমরা হচ্ছে সূত্র ইউজ করি, সূত্র হচ্ছে m ডিভাইডেড বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে দ্রব কোনটা, তাপ দিলে আমাদের পানি উড়ে চলে গেছে, তাইলে এই পরিমাণ লবণ অবশিষ্ট ছিল, তো সেটাই ছিল আমাদের অ্যাকচুয়াল দ্রবটা। তো 5.295, আর নিচে কি, নিচে m বড় হাতের mটা কি, বড় হাতের m হচ্ছে দ্রবণের ভর। সো আমার দ্রবণের ভরটা কত দেখো, এই যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হয়েছে। সো এটা অবশ্যই হচ্ছে 20, দ্রবণের ভর হচ্ছে 20, আর দ্রবের ভরটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পার দ্রাবকে পাবো আর কি। তাহলে এটাকে আমরা এখানে নিলাম 5.295 আর ইন্টু হচ্ছে 100। সো নিচে আসলে পরবর্তীতে কি হয়ে গেল, দ্রাবক চলে আসলো আর 100 দিয়ে গুণ করে দিলাম। তো ফাইনালি এটা যদি ক্যালকুলেট করো তোমার মান আসবে হচ্ছে 36। এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের দ্রাব্যতা আমরা নির্ণয় করছি। ক্লিয়ার? ঠিক আছে ভাই। ওকে, জি ভাই। তাহলে এবার এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাব। তো এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটার অ্যান্সার তোমরা আমাকে দিবা। আজকে বেশিরভাগ ম্যাথই তোমরা একটু চিন্তা করবা, বিকজ আমি খালি তোমাকে যদি গিলায় দেই এই সমস্ত ম্যাথ, বিশেষ করে ভর রিলেটেড কনসেপ্টের ম্যাথ, তোমার মাথা কিন্তু তখন ঢুকবে ঠিকই, পরে যখন নিজে নিজে করতে যাবা না, তখন দেখবা আটকায় যাবা। এটা খুবই সমস্যা তৈরি করে এই রিলেটেড জিনিসগুলো। তো দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়, তো আমরা আগে প্রশ্নটা পড়ি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 50 হলে, সো দেখো এখানে আবার দ্রাব্যতা কিন্তু এককবিহীনভাবে উল্লেখ করছে, আমি আগেই বলছিলাম, বুঝতে পারছি। তো দ্রাব্যতা 50 হলে ওই তাপমাত্রায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব লাগবে? ভাই 150 গ্রাম। 150 গ্রাম। ওকে, আর কেউ? দেখো আমি তোমাকে একটু হেল্প করি। তো এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে সবার আগে আমাকে যে দ্রাব্যতার ইনফরমেশনটা দেওয়া থাকবে, সো দ্রাব্যতার ইনফরমেশন ধরো দেওয়া আছে 50। তো 50 যদি হয়, আমরা সবার আগে যে কাজটা করব, আমরা হচ্ছে দ্রব আইডেন্টিফাই করব। আমরা লিখব হচ্ছে দ্রাবক কত, 100-তে, নিশ্চয়ই দ্রাব্যতা 50 মানে কি 100-তে মেজার করা হয়েছিল, আর দ্রবণ কত 150। সো এটা যে ম্যাথই থাকুক না কেন, ভর রিলেটেড যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে জিনিসগুলোকে ভেঙে ভেঙে আলাদা করে এই 3টা পয়েন্ট লিখা। এই 3টা পয়েন্ট যদি লিখো তাহলে দেখবা ম্যাথ অনেক ইজি হয়ে যাবে, সেটা যে ম্যাথই হোক না কেন। তো দ্রাব্যতা 50 মানে হচ্ছে তোমার দ্রব 50, আর দ্রাবক কি হবে 100, আর দ্রব এবং দ্রাবক মিলায় হয় দ্রবণ, তার মানে দ্রাবণ হচ্ছে 150।
সো এই জিনিসগুলা প্রত্যেকটা জায়গায় তোমরা করবা। তো দেখো এখানে আমাদের অ্যান্সার বলছে একজন 150, আর কেউ কিছু বলতে চাও? 150 ভাই। আচ্ছা, আকিব বলতেছে নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সো এই যে দেখো তোমরা অ্যান্সার দিছো হচ্ছে 150। তো দেখি আসলে 150 হয় কিনা। তো এখানে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 50। ওকে, তো দেখো প্রথমে আমরা শুরু করি। তো দ্রব ছিল আমার কত? দ্রব ছিল হচ্ছে 50। তাহলে ডেফিনেটলি মানে দ্রাব্যতা 50 মানে কি? দ্রাব্যতা 50 বলতে যে দ্রব 50 বোঝায়, এটা কি বুঝো? জি ভাই। মানে ভাই। 100 গ্রামে কতটুকু আছে। সো দ্রাব্যতা 50 মানে কি? দ্রবই 50। ওকে, সো দ্রাবক আমার কত? দ্রাবক হচ্ছে 100। তাহলে দ্রবণ কত? 150 গ্রাম। আচ্ছা, সো এই যে দ্রবণটা তুমি পাইছো, এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। সম্পৃক্ত, সম্পৃক্ত কারণ ভাই। দ্রাব্যতা থেকে হিসাব করে নিয়ে আসছো। তো চলো আসো ম্যাথটা করি। তো আমরা বলতে পারি যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে কত? 50 গ্রাম। তাহলে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকবে কত? 50 ডিভাইডেড বাই হচ্ছে 150 ইন্টু হচ্ছে 300। তাহলে এটা করলে 2 আর 50 দুগুণে 100। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের কি বলছিল? भाई 300 গ্রাম जज्बात बदल दिया भाई, হ্যাঁ जज्बात ही बदल दिया। হ্যাঁ হ্যাঁ। So, আমাদের প্রশ্নে বলছিল যে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রব লাগবে। ঠিক আছে, তো এবার চলে আসো নেক্সট ম্যাথ। সো এই ম্যাথটা দুইটা ভাবে আমি করাবো। একটা খুবই ইজি, 2 লাইনে শেষ হবে, আরেকটা হচ্ছে বড়। সো বড়টা করাবো হচ্ছে তোমাদের কনসেপ্ট বোঝার জন্য, আর ছোটটা করাবো অবজেক্টিভে পারার জন্য। তো চলো ম্যাথটা পড়ি। তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত করতে গেলে তাতে আরও 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হয়, অথবা তা থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়। 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত? সো প্রশ্নটা তো আমরা পড়লাম, কিছু কি বুঝছি? हाँ भाई। আচ্ছা, তো প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারছি মোটামুটি। তো ঘটনাটা কি, আমি একটু ঘটনাটা এখানে আঁকার চেষ্টা করি। তো এই ধরো আমার পাত্র, তো এটা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হইতেছে ঘটনাটা। 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত করতে গেলে তাতে আরও 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হয়। তাহলে এটা যদি আমার 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট হয়ে থাকে, তো এই যে দ্রবণটা আছে বর্তমানে, সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? असंपृक्त भाई। অসম্পৃক্ত। ভেরি গুড, এটা কিন্তু অসম্পৃক্ত অবস্থায় আছে বর্তমানে। কারণ এখানে বলছে যে 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত যদি করতে চাই, মানে এই দ্রবণটা, তাহলে নিশ্চয়ই এখন অসম্পৃক্ত অবস্থায় আছে, তাতে আরও 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হয়। তাহলে এই 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যেটা অসম্পৃক্ত অবস্থায় আছে, তাকে যদি সম্পৃক্ত করতে চাও, তাহলে তোমার 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হবে। 22 গ্রাম যোগ করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে। অথবা বলছে আরেকটা কথা, যে তা থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়। তার মানে তুমি যদি এখান থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করে ফেলতে পারো, তাহলেও তুমি একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে পারবা। কথা বুঝতে পারছো? তাহলে দুইটা কেস, হয় তুমি হচ্ছে 22 গ্রাম দ্রব যোগ করবা, অথবা তুমি 20 গ্রাম পানি বাষ্পীভূত করে দিবা। সো যেটাই করো না কেন, আমরা তো দ্রব যোগ করেও এটাকে সম্পৃক্ত করতে পারতাম, আবার এখানে যদি হিট করতাম তাহলে পানি বাষ্পীভূত হয়ে যাইতো, তাহলে যে পরিমাণ দ্রব ছিল সেটাই আসলে সম্পৃক্ত দ্রবণ বানায় ফেলতে পারতো। তো প্রশ্নটা বুঝতে পারছো তো, তাই না? জি ভাই। তো এখন বলছে তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতাটা কত?
তো মানে 60°C টেম্পারেচারে ম্যাক্সিমাম কতটুকু পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে। তো ঠিক আছে, আমরা আসলে স্টেপ বাই স্টেপ করব। তো একটা কাজ করি, সেটা কি? সেটা হইতেছে যে এই যে 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট ছিল, দ্রবণ ছিল, যেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থায় আছে, তো আমরা ধরে নেই যে এখানে আমাদের দ্রবের পরিমাণ x গ্রাম, মানে এই পাত্রের মধ্যে অলরেডি x গ্রাম দ্রব আছে। তো এখন এই 22 গ্রামের কেসে আসি। 22 গ্রামের কেস। এখন আমি যদি এই লাইনটা লিখি যে তুমি যখন 22 গ্রাম যোগ করছো 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে, তখন তো দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে, তাই না? এটা তো বুঝো। জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখো এই লাইনটা লিখতে পারি যে 150 প্লাস 22, তার মানে কি এটা একটা দ্রবণ না? জি ভাই। তাহলে এই যে দ্রবণটা, এটা তো সম্পৃক্ত দ্রবণ, এটা লিখতে পারি না? তাহলে আমরা লিখতে জি ভাই। পারি যে 150 প্লাস 22 মানে 22 যোগ করে সম্পৃক্ত করে ফেলছি, তাই তাহলে এই গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কত? হাসিব বলতো দেখি। 22 প্লাস x ভাই। ভেরি গুড, ভেরি গুড। সো 22 প্লাস এক্স বা এক্স প্লাস 22 গ্রাম। ওকে, তো আমি একটা কাজ করি, আমি এই 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আসলে আমার কতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারবে সেটা একটু বের করি। তো সেটা কত? এক্স প্লাস 22 ডিভাইডেড বাই 150 প্লাস হচ্ছে 22। তার মানে 1 গ্রামে কতটুকু দ্রবীভূত থাকতে পারবে একটা সম্পৃক্ত দ্রবণে, সেটা আমরা বের করলাম। সো এটা কেন বের করলাম, এটার কাজ আছে, আমরা পরবর্তীতে দেখাবো। সো এই ডাটাটা আমরা একটু রাখি। তো এখন দেখো, এটা গেল হচ্ছে আমাদের 22 গ্রাম দ্রবের কেস। এখন একটা কাজ করি, আমাদের তো আরেকটা ওয়ে আছে, আমরা 20 গ্রাম পানিকে বাষ্পীভূত করেও তো আসলে দ্রবণটাকে সম্পৃক্ত করতে পারি, তাই না? তাহলে একটা কাজ করি, এই কেসটা হচ্ছে এই 20 গ্রাম পানির যে কেসটা, তো এটাকে এখানে লিখলাম। তো এখন চিন্তা করো যে আমি যদি এখান থেকে 20 গ্রাম পানি বাদ দিয়ে দিই তাহলে কত হয়? এবার কেসটা কিন্তু এইটা, মানে 150 থেকে তুমি এবার 20 গ্রাম পানি হাওয়া করে দিছো, গায়েব করে দিছো, তাহলে সেটা কত হবে? আমরা তো বলতে পারি যে 150 মাইনাস আমি যদি 20 গ্রাম বাদ দিয়ে দিই, তাহলে যে দ্রবণটা পাবো সেই দ্রবণটা কেমন হবে? চিন্তা করো তো, এখানে কি বলছিল? ভেরি গুড। এখানে বলছিল যে তা থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়, কি বানাইতে হলে? সম্পৃক্ত বানাইতে হলে। তার মানে আমি যদি 20 গ্রাম গায়েব করে দিই তাহলে আমার একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। তাহলে 150 মাইনাস 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কত লিখবো এখন? x x গ্রাম ভাই। x গ্রাম। ভেরি গুড, খুব সুন্দর। তার মানে এই দেখো, তুমি যখন এই 20 গ্রাম পানি গায়েব করে দিছো তখন কিন্তু আসলে এই x গ্রাম দ্রব কিন্তু রয়েই গেছে। তার মানে আমরা জাস্ট দ্রাবকটাকে সরায় এক্সিস্টিং দ্রব দিয়েই দ্রবণটাকে সম্পৃক্ত করছি। তো আশা করি বুঝতে পারছি, কারণ এখানে x গ্রাম ছিল। তো এবার এখানে চলে আসো, তাহলে আমরা একটা কাজ করি, পার ইউনিট একটু হিসাব করি। তাহলে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে বা থাকতে পারে কত? এটাকে নামায় দিলাম। সো এটা হচ্ছে 150 মাইনাস 20 মানে কত? 130 গ্রাম। এই পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো এখন দেখো যে আমরা পার ইউনিটে কেন হিসাব করলাম? আমরা আসলে একটা রিলেশন এস্টাবলিশ করতে চাচ্ছি। কিরকম? যে দেখো, 1 গ্রামের ক্ষেত্রে আমরা যে দ্রবের অ্যামাউন্টটা পাইছি সেটা আসলে কেমন দ্রবণ? সম্পৃক্ত দ্রবণের জন্যই তো পাইছি না? সো 1 গ্রামের জন্য আমরা যে অ্যামাউন্টটা এখানে পাইছি, আর নিচে ভিন্ন একটা কেসে 1 গ্রামের জন্য আমরা যে অ্যামাউন্টটা পাইছি, এই অ্যামাউন্টটা কিন্তু পরস্পর সেম। এটা কি বুঝো? জি ভাই বুঝছি। কারণ আমরা পার ইউনিটে হিসাব করছি, তাহলে 1 এককে তো এইটা। সো আমি যদি ওই পটাশিয়াম নাইট্রেট নিয়ে কাজ করি, সো পটাশিয়াম নাইট্রেটের 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আসলে এই পরিমাণ যে কথা, আবার নিচে একইভাবে আমরা যদি 1 গ্রামের জন্য বের করি
তাহলে এটা আসলে সমান কথাই বুঝাচ্ছে। ক্লিয়ার আসিফ? হ্যাঁ ভাই। হ্যাঁ, কারণ আমরা পার ইউনিটে হিসাব করছি 1 গ্রামে। তো ঠিক আছে, তো একটা কাজ করি, তাহলে আমরা ছোট্টবেলার মতো লিখি প্রশ্ন মতে। তো এখানে কি ছিল, এক্স প্লাস 22 ডিভাইডেড বাই 150 প্লাস 22। তো এক্স প্লাস 22 ডিভাইডেড বাই 150 প্লাস 22। আর ওইদিকে কি ছিল, এদিকে ছিল হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে 130। সো আমি যদি এখানে ক্যালকুলেট করে আমার মান যেটা আসে সেটা হচ্ছে 68.05 গ্রাম। আমাকে বের করতে বলছে যে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো খুবই ইজি আরও। তো আমরা দেখি, তো আমরা জানি দ্রাব্যতার সূত্র এস সমান সমান এম ডিভাইডেড বাই বড় হাতের এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। তো এখানে এম কত বসাবো, যে পরিমাণ দ্রব্য এক্সিস্ট করতেছে করে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখানে কত বসাই, 68.05 বসাই, তাহলে এই পরিমাণ এক্সিস্টিং দ্রব্য দিয়েই যদি সম্পৃক্ত বানাইতে চাই, সেক্ষেত্রে কেসটা যদি ভাবি, তাহলে এই এম এটা কি দ্রবণের ভর। তাহলে চিন্তা করো দ্রবণের ভরটা কত হবে আমি যখন 68.05 গ্রাম দ্রব্য নিয়ে কাজ করব। আচ্ছা 130, ভেরি গুড। তাহলে কারণ কি, কারণ হচ্ছে 130 গ্রামের মধ্যেই আমরা কিন্তু দেখছি যে এক্স গ্রাম দ্রব্যটা আছে। হ্যাঁ, তাহলে দ্রবণের যে ভর সেটা 130 মাইনাস দ্রব্যতা কত 68.05 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমার মান আসে 110। এটাই অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। ওকে, এখন দেখো এই ম্যাথটাই তুমি আর একটু সিম্পল ওয়েতে কি ভাবতে পারো, দেখো তো, আমি বুঝাই, দেখো ইজি করে দিই। তুমি একটা জিনিস কি খেয়াল করছো যে তুমি এই 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত করতে পারবা, হয় তুমি 22 গ্রাম দ্রব্য যোগ করবা অথবা 20 গ্রাম পানি গায়েব করে দিবা। বুঝে গেছি ভাই। হ্যাঁ, ভেরি গুড। ওই যে m-22 সূত্রের মধ্যে। তাহলে তার মানে কি বুঝাইতেছে হাসিব বলতো? তার মানে এটা বুঝাইতেছে না যে এই যে 20 গ্রাম পানিটা আছে সে আসলে 22 গ্রাম দ্রব্যকে খাওয়ার একটা সামর্থ্য রাখতেছে নিশ্চয়ই। ও আচ্ছা, এই যে 20টা ওই 22 গ্রাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেটকে খাওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ, খাওয়ার একটা সামর্থ্য রাখে। কারণ দেখ তুই সম্পৃক্ত বানাইতে পারতেছস কিভাবে, হয় তুমি 22 গ্রাম অ্যাড করবা, তাহলে নিশ্চয়ই এই যখন 22 গ্রাম অ্যাড করতেছো, তাহলে এই 22 গ্রামকে খাওয়ার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি ওই দ্রবণের মধ্যে ছিল। তো এভাবে তুমি বানাইতে পারো সম্পৃক্ত, অথবা তুমি 22 গ্রাম পানিকে ভ্যানিশ করে দিতে পারো, তাইলেও সম্পৃক্ত হবে। তার মানে এইটা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই দুই কেসেই যেহেতু আমরা সম্পৃক্ত দ্রবণ বানাইতে পারতেছি, হয় 22 যোগ অথবা 20 গ্রাম পানি গায়েব, তার মানে অবশ্যই এই 20 গ্রাম পানি আসলে এই 22 গ্রাম দ্রবকে খাওয়ার একটা সামর্থ্য রাখতেছে। এটা কি মাথায় যায়? হ্যাঁ ভাই। জি ভাই। এইটা মাথায় গেলে জীবন সহজ হয়ে যায়, এত কষ্ট হয় না। ঠিক আছে, ভাই ভাই হ্যাঁ বল। 44 গ্রামে তেলে আছে, দ্রব্য আছে 22 গ্রাম, ওরকম। হ্যাঁ, আমরা দেখি। সো আমরা এটা বলতে পারতেছি যে 20 গ্রাম দ্রাবক মানে পানি খাইতে পারে 22 গ্রাম দ্রব্য। অতএব আমাকে বের করতে বলছে কি দ্রাব্যতা কত। তার মানে দ্রাব্যতা বের করার জন্য আমরা বলতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারবে কত, 100, 5 20 100, 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 5 দুগুণে 10 আর 1 11, শেষ। এটা কি মাথায় গেছে? ডিউর একটা সিট নিয়ে নিলাম ভাই। জি ভাই বুঝছি ইনশাআল্লাহ।
ঠিক আছে, দ্বিয়ের একটা সিট কিন্তু নিতেই হবে, ঠিক আছে। সো দেখো তুমি একটা জিনিস সুন্দরভাবে এভাবে সমাধান করতে পারো অথবা 2 লাইনেও করতে পারো। তো এখন দেখি এই প্রশ্নটা কি বলছে। 10% W/W সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কত? তো এই 10% W/W আসলে কি বোঝায় আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে দেখাইছি। এটা কি বোঝায়, যা দেখো উপরে যেটা থাকে সেটা দ্রবকে ইন্ডিকেট করে, দ্রব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে দ্রবণকে ইন্ডিকেট করে, এটা আমরা বলছিলাম। আর যদি ফার্স্ট ইয়ারে ব্যাচে না বলে থাকি তো জেনে নাও যে এরকম W/W যখন থাকবে উপরের যে জিনিসটা সেটা দ্রবকে ইন্ডিকেট করবে আর নিচের যে জিনিসটা সেটা দ্রবণকে ইন্ডিকেট করবে। অনেক সময় তোমরা দেখবা W/V এরকমও থাকতে পারে, যেমন 2% W/V, সেখানেও তোমার উপরেরটা দ্রব আর নিচেরটা ঠিকই দ্রবণ, এ নিয়ে কোনো সমস্যা নাই। বাট উপরে তুমি আসলে দ্রবের ভর নিয়ে কাজ করবা আর নিচে ভি দ্বারা ইন্ডিকেট করতেছে তুমি দ্রবণের আয়তন নিয়ে কথা বলবে। আর W/W যদি থাকে সেটা মিন করতেছে উপরে তুমি দ্রবের ভর নিয়ে কথা বলবা আর নিচে দ্রবণেরও ভর নিয়ে কথা বলবা যদি W থাকে। ক্লিয়ার ইমতিয়াজ? জি ভাই ক্লিয়ার। তো এখন এই 10% W/W এটা কি মিন করে? এটা মিন করে যে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে 10 গ্রাম, এটাই মিন করে, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে বলছে 10% W/W এটা একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা ইন্ডিকেট করছে, পার্সেন্ট দিয়ে ঘনমাত্রা বোঝায়। তো আমাকে বলছে দ্রাব্যতাটা কত, ঠিক আছে। তো দ্রাব্যতা বের করি, এর সমান সমান এম, আর লিখলাম না এম কত, 10 দ্রব, তাহলে 10 বসাইলাম। আর বড় হাতের এম কত, বড় হাতের এম হচ্ছে 100, তো 100 বসাইলাম, মাইনাস 10 ইন্টু হচ্ছে সূত্রের 100। সেটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর আমার মান আসে হচ্ছে 11.11। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো এবার আসছি একটা ম্যাথে। তো এই ম্যাথটা আমি সেকেন্ড ইয়ারের পোলাপানদের একদিন উইকলিতে নিয়েছিলাম। তো এইখানে এই কনসেপ্টে দ্রাব্যতা দিয়েও ম্যাথটা এখানে করাবো। সো এখন একটা জিনিস একটু মনে রাখবা যে সমস্ত মূল ভগ্নাংশের যোগফল কিন্তু 1 হবে। হ্যাঁ, সমস্ত মূল ভগ্নাংশের যোগফল যোগফল 1। ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানে কি? যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। সো এটা 1 কিভাবে হয়? কারণ তুমি মূল ভগ্নাংশের সূত্র যেটা জানো সেটা কি? হাসিব, মূল ভগ্নাংশের সূত্র মনে আছে? মূল ভগ্নাংশ ছিল না, মোট মূল সংখ্যা মানে যতগুলা, স্পেসিফিক যেটা নিছি উপরে ওইটা, আর এখানে উপরে হচ্ছে নিজের মূল সংখ্যা। তো মূল ভগ্নাংশ হচ্ছে এইটা। এখন তুমি চিন্তা করো যে আমার যদি 2টা গ্যাস থাকে বা 2টা পদার্থ সাপোজ, সো এ পদার্থের জন্য আমি যদি এই মূল ভগ্নাংশটা বের করতে চাই, যেমন ধরে নিলাম মূল ভগ্নাংশ হচ্ছে XA, তার মানে এই যে মানটা সেটা চিন্তা করো তো, সেটা কি 1-এর থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে ভাই। ছোট হবে, কারণ এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? এর মূল সংখ্যা ডিভাইডেড বাই এ এবং বি এর মোট মূল সংখ্যা। সো এটা ডেফিনেটলি 1-এর থেকে ছোট হবে। আবার তুমি যদি বি এরটা বের করতে চাও, ডেফিনেটলি সেটা 1-এর থেকে ছোটই হবে। হ্যাঁ, সো তোমার উপাদান যদি 2টা হয় তাহলে অবশ্যই বুঝতে পারতেছো তুমি এই 2টাকে যদি যোগ করো তাহলে কি তোমার অবশ্যই 1 পাওয়ার কথা, এটা তো বুঝো। সেজন্য আমি এখানে এটা বলছি যে সমস্ত মূল ভগ্নাংশের যোগফল মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যদি আমরা একত্র করি তাহলে আমরা পূর্ণ একটা জিনিস পাবো। বুঝছি? ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে এখন এখানে বলছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ হচ্ছে 0.2 হলে জলীয় দ্রবণের দ্রাব্যতা কত? সো জলীয় দ্রবণ তার মানে অবশ্যই পানিতে দ্রাব্যতা জানতে চাইছে, আর মোল ভগ্নাংশ বলছে 0.2। তো এখন কথা হইতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ যদি
0.2 হয়, তাহলে অবশ্যই পানিরটাও বের করা যাবে। কজ তুমি যদি দ্রবণের কথা চিন্তা করো, দ্রবণে আসলে কে কে এক্সিস্ট করবে? দ্রাবক পানি, পাশাপাশি সোডিয়াম হাইড্রোক্সাইড, সে দ্রব হিসেবে কাজ করবে। তাহলে আমরা তো এটা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ প্লাস পানির মোল ভগ্নাংশ, মানে এবার আমার উপাদান দুইটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানি, সো দুইটা মিলে অবশ্যই কত হবে? 1। বুঝি এটা? তাহলে দেখো এখানে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশ 0.2, আর পানিরটা কত হবে? পানিরটা হবে এক্স অফ পানি, তো এটা কত? এটা হচ্ছে অবশ্যই 0.8। ঠিক আছে, তো এটা করলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা ধরি যে আমাদের যে দ্রবণটা আছে, তো এটা তো একটা দ্রবণ, ধরো কিসের দ্রবণ? সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পানি দুইজনই আছে। সো আমরা ধরে নেই আমাদের যে দ্রবণটা আছে সেই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট হচ্ছে x গ্রাম, আর যে পানি আছে সেই পানির অ্যামাউন্ট হচ্ছে y গ্রাম। আর কিন্তু কোনো ইনফরমেশন দেয়নি, দেখো শুধু মোল ভগ্নাংশ দিয়ে দ্রাব্যতা বের করতে বলছে। সো এখানে আসলে কাহিনী করা লাগবে। সো আমাকে কিন্তু দ্রবের ভর, দ্রাবকের ভর কিছুই বলে নাই যে আমরা দ্রাব্যতা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সো ঝামেলা, সো এই ঝামেলাকে উদ্ধার করতেছি। দেখো তো এখন একটা কাজ করি, আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য একটু মোল ভগ্নাংশটা চিন্তা করার চেষ্টা করি। তো এখানে লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি আজকে যে ম্যাথগুলো করাবো, আমি ট্রেডিশনাল ম্যাথ করাচ্ছি না, সব কনসেপ্টের ভালো ভালো কিছু ম্যাথ করাচ্ছি, প্রত্যেকটা থেকে ভিন্ন। তো দেখো, তা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ভগ্নাংশের জন্য কি লিখতে পারি? যে এক্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর উপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, এই যে নিজের মোল সংখ্যা, আর নিচে কি? নিচে হচ্ছে পানির মোল সংখ্যা প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। এটা কি বুঝি? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোল ভগ্নাংশ সেটা হচ্ছে 0.2। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা লিখতে হবে। সো মোল সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? W/m। এটা কি পারি? ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাই, এটা কি জানি? জি ভাই। এটা আমরা জানি। তো ঠিক আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লেখার চেষ্টা করি। তো সেটা কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আছে কত? x, মানে W সমান সমান x, আর m কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর বা আণবিক ভর, সেটা কত? সেটা হচ্ছে 40। বসাইলাম। এবার আসো পানির মোল সংখ্যা। সো পানির মোল সংখ্যা আমার লিখতে হবে। সো পানির যে ভরটা আমরা ধরছি সেটা হচ্ছে y, আর পানির যে মোলার ভর সেটা কত? 18। সো লিখলাম এটা, ওকে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডেরটাও লিখতে হবে মূল সংখ্যা, তাহলে x ডিভাইডেড বাই হচ্ছে 40। এই পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো দেখো এখন এখানে যদি আমরা একটু সমাধান করি, সমাধান করলে আসলে আমাদের আননোন রাশি হচ্ছে দুইটা, x আছে আবার y আছে। তার মানে আমরা একটা সমীকরণের মতো পাবো। সো আমি যদি সমাধান করি তাহলে আমরা এরকম একটা মান পাবো যে y সমান সমান 1.8x। তো চলো এবার আমরা নেক্সট পেজে চলে আসি। আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে y সমান সমান 1.8 ইন্টু x। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা এই এক্সটাকে এখানে রেখে দিই, আর এই যে y আছে এই yটাকে নিচে নামাই নিয়ে আসি, আর 1.8কে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখো তো? x/y সমান সমান 1/1.8। আচ্ছা, এরকম কিছু একটা আসে। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই হচ্ছে 0.555, এরকম কিছু একটা। আচ্ছা, তো এখন দেখো এই যে এক্সটা আছে, এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে আমাদের দ্রব, এবং দ্রব হিসেবে আমরা কি নিয়েছিলাম? দ্রব হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এই যে ওয়াইটা যেন কি ছিল? ওয়াইটা ছিল হচ্ছে দ্রাবক, আর দ্রাবক হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে পানি। ওকে, তো দেখো এবার আমরা কিভাবে দ্রাব্যতা বের করব? দ্রাব্যতা বের করা খুব ইজি, আমাদের একটা সূত্র আছে, S সমান সমান আমরা কি যেন লিখতাম? দ্রব ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবক ইনটু হচ্ছে 100। ওকে, তো দ্রব কি বসাবো? দেখো x আছে, সো আমরা একটু রিপ্লেস করি, x বসাইলাম, আর দ্রাবক কি আছে? y আছে, সো y বসাইলাম ইনটু হচ্ছে 100।
এখন একটা জিনিস খেয়াল করো, এই এক্স বাই ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা বের করে নিয়ে আসছি কত, 0.555। ওকে, তো এই জিনিসটা আমরা বসাই 0.555 ইন্টু হচ্ছে 100, এবং আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের মান কত আসে, আমাদের মান আসে হচ্ছে 55.5, এরকম কিছু একটা আসে। আচ্ছা, এবং এটাই আমাদের অ্যান্সার, কজ আমাদের কিন্তু দ্রাব্যতা বের করতে বলছিল এবং আমরা দ্রাব্যতা খুব ইজিলি বের করে ফেললাম। বুঝতে পারছো? এবার চলে আসি এই ম্যাথে। সো এটা কবির স্যারের একটা ম্যাথ, তো এই ম্যাথটা আমি একটু করব। তো দেখো এখানে বলা হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 18। ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা হচ্ছে 170। সো এখানে একটা জিনিস একটু খেয়াল করা আছে যে একই দ্রব সেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা শো করতেছে 18, বাট 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে দ্রাব্যতা শো করতেছে 170। তার মানে তার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম। এখন আমাকে বলছে যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি তাহলে আমাদের কত গ্রাম কেলাসিত হবে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 18। সো আমি এই পাশে লিখি 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কিছু ইনফরমেশন লিখি। তো দ্রাব্যতা 18 বলছে, তার মানে আমার দ্রব হচ্ছে 18, দ্রাবক হচ্ছে 100, আর যে দ্রবণ আছে সে দ্রবণ তাইলে কত হবে 118। আর আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য হিসাব করি তাহলে আমার দ্রব থাকতে পারবে কত 170, দ্রাবক থাকতে পারবে কত 100, আর তাহলে টোটাল দ্রবণ আমার কত পাওয়া যাবে 270। এ পর্যন্ত বুঝি? জি ভাই। আচ্ছা, তো এখন যেটা হয়েছে যে তোমার কি করা হয়েছিল, তুমি এই 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো কাকে, একটা দ্রবণকে। তো ধরো তোমার এই দ্রবণটা তুমি নিছিলা কত, দেখতেই পারতেছো 250 গ্রাম সম্পৃক্ত অবস্থায়। আচ্ছা, তো যে দ্রবণটা তুমি নিছো সেটা কত ডিগ্রি সেলসিয়াসে নিছো, 50 ডিগ্রি সেলসিয়াসে তুমি নিছো এখানে। তারপর তুমি কি করলা, তুমি টেম্পারেচারটা এবার নিয়ে আসলে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, তো এখানে নিয়ে আসলে বলছে যে কিছু পরিমাণ কেলাস তৈরি হবে, মানে নিচে তলানি পাওয়া যাবে। তো কিরকম তলানি পাওয়া যাবে, কিভাবে বুঝলাম কেন তলানি পাওয়া যাবে? দেখো একটা জিনিস খেয়াল করো যে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে এই 100 গ্রাম দ্রাবকের মধ্যেই থাকতে পারে 18 গ্রাম দ্রব। আর তুমি যখন টেম্পারেচার বাড়ায় দিতেছো, আমরা বলছিলাম টেম্পারেচারের উপর দ্রাব্যতা নির্ভর করে, তার মানে দেখো তুমি যখন টেম্পারেচার বাড়ায় দিছো তোমার ওই 100 গ্রাম দ্রাবকই এখন 170 গ্রাম দ্রবকে খাইতে পারে। সো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পারত হচ্ছে 18 গ্রামকে খাইতে, আর 50 ডিগ্রি সেলসিয়াসে 170 গ্রামকে খাইতে পারে। তার মানে কি বোঝাইতেছে? তার মানে বোঝা যাইতেছে যে তার আসলে খাওয়ার ক্ষমতা বেড়ে গেছে। ক্লিয়ার? তার মানে তুমি একটু চিন্তা করো যে তুমি যখন 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে কোনো কিছু নিয়ে আসবা, তো সেক্ষেত্রে কি হইতে পারে তুমি দেখো তো। সেক্ষেত্রে আসলে কিছু পরিমাণ তলানি পড়ে যাবে না? এটা কি বুঝো? জি ভাই। মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে আগে 170 গ্রাম সে খেয়ে রাখতে পারতো, এখন তুমি টেম্পারেচার কমাই দিছো, তাহলে 100 এবার খাইতে পারবে কয়জন রে, মানে কতটুকু রে খাইতে পারবে? 18কে। 18 গ্রাম। হ্যাঁ, আর বাকি যা কিছু থাকবে এক্সট্রা অংশটুকু বমি করে দিবে। হ্যাঁ, তো আমরা এইটা তো বলতে পারি যে 270 গ্রাম, এই যে এটা নিছি সম্পৃক্ত দ্রবণ থেকে, ভাই 250। দেখ কি করি, সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাসিত হয় কতটুকু, চিন্তা করো তো, কতটুকু কেলাসিত হবে?
আগে কতটুকু থাকতে পারতো 170। সো তুমি যখন 20°C নিয়ে যাইতেছো তখন থাকতে পারবে 18, তাহলে কেলাসিতে হবে কতটুকু 152 গ্রাম। এটা কি বুঝো? জি ভাই। বাকিরা একটু আওয়াজ করো তো, এটা বুঝতে হবে কিন্তু জি ভাই। কনসেপ্ট। হাসিব বুঝছোস? হ্যাঁ ভাই। ওকে, তাহলে জি ভাই বুঝছি। গুড, ভেরি গুড। তাহলে একে কত? আর এবার দেখো আমাকে ডাটায় কি বলছে, আমাকে বলছে যে তুমি 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছো। সো তুমি আসলে 250 গ্রাম নিয়ে যদি কাজ করতা, একটা সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলছে, তাহলে তুমি 50 থেকে যখন 20-এ যাইতা তখন আসলে কতটুকু কেলাসিত হইতো সেটা জানতে চাইছে। তার মানে আমরা লিখতে পারি, তার মানে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে কেলাসিত হবে কতটুকু 152 ডিভাইডেড বাই 270 ইন্টু হচ্ছে 250। আমি যদি এটা ক্যালকুলেট করি এই মানটা কত আসে দেখো তো, 140.74 এরকম কিছু একটা আসবে মনে হয়। একজন একটু ক্যালকুলেশন করো তো দেখি। জি ভাই এটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি ম্যাথটা বুঝতে পারছো? এগুলা কিন্তু বুঝার জিনিস, এগুলা না বুঝলে কিন্তু এই রিলেটেড কোনো ম্যাথই পারবা না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্রিস্টাল ক্লিয়ার। জি আচ্ছা, ভাই। এখন আমাকে একটু বলো যে আমি এখানে কেন 270 নিয়ে কাজ করছি। এই যে এই লাইনটা আমরা কেন 270-এর জন্য লিখলাম, আমরা তো এটার জন্য লিখতে পারতাম, কেন লিখছি? ভাই কারণ ও তাপমাত্রায় তো হচ্ছে 270 সম্পৃক্ত। ভেরি গুড, কারণ আমরা কিন্তু আসলে এই 50°C সাথেই রিলেশনটা করতে চাই, তাই না? কারণ আমাদের কিন্তু বলছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ 50 ডিগ্রি থেকে 20-এ যাইতেছে। সো তোমার 50 ডিগ্রিতে আসলে এখানে কি ঘটনা সেটা আগে রাখতে হবে, তারপরে ওইটার রেসপেক্টে আমরা এটা বের করতে পারবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, সেবার আরেকটা কঠিন ম্যাথে আসছি। কঠিন না আসলে, কনসেপ্টের ম্যাথ, একদম পিওর কনসেপ্ট। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 40°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 80, ঠিক আছে? আর 60°C তাপমাত্রায় দ্রাব্যতা হইতেছে 150। ধরো কোনো দ্রবের দ্রাব্যতা বলে দিছে। তার মানে এটা তো বুঝতে পারতেছি যে 40 থেকে 60-এ গেছে, দেখো তো খাওয়ার ক্ষমতা বাইরে গেছে নিশ্চয়ই, যে দ্রাবকটা ছিল, তাই না? বুঝছো তো? জি ভাই। আগে জি সে ভাই। 80-কে খাইতে পারতো, এই 80 খায় রাখতো কতটুকুর মধ্যে? 100 গ্রামের মধ্যেই তো খায় রাখতো, কারণ দ্রাব্যতা বলছে, তার মানে দ্রাবক তো 100-ই। আর এখন খায় রাখতে পারে কতটুকু? 150-এ। সবই তো ভাই দেখতেছে তাপহারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, কনসেপ্টটা ধরছস, এরকম আসলে বিষয়টা। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি বিষয়টা কি হয়েছে পরে, যে ওই দ্রবণের 500 মিলিয়ের তাপমাত্রা 60°C থেকে 40°C নিয়ে আসলে কতটুকু অধক্ষিপ্ত হবে। ওই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.2। তো এখন চলো একটা কাজ করি, আমরা হচ্ছে এই অংশটুকুকে আরেকটা পৃষ্ঠায় নিয়ে যাওয়ার জন্য কাট করি। এখানে ডাটাগুলো থাকতে হবে পাশাপাশি, যাতে করে ম্যাথটা করা যায়। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি। তো 60°C টেম্পারেচার থেকে যেহেতু 40-এ আনতেছে, তো 60°C টেম্পারেচারের জন্য কিছু ঘটনা দিয়ে এখানে লিখি। সো দ্রাব্যতা কত 60°C? 150। সো দ্রব আমার হচ্ছে 150, দ্রাবক হচ্ছে 100, আর দ্রবণ হচ্ছে কত কত হবে 250। ওকে, আর আমি যদি 40°C জন্য চিন্তা করি, এই কাজগুলো সবার আগে করে নিবা, হ্যাঁ, তাহলে লাইফ সুন্দর হবে। দ্রব হচ্ছে 80, দ্রাবক হচ্ছে 100, আর দ্রবণ হইতেছে 180, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, আমরা তো আসলে 60 থেকে 40-তে যাব, তাই না? তো 60 থেকে যদি 40-তে যাই, তাহলে আমাকে গত ম্যাথে আমরা দেখে আসছি, তার মানে আমরা 60 ডিগ্রির জিনিসপত্র নিয়ে হিসাব করব আসলে, তারপর আমরা 40-র জন্য চিন্তা করব, রাইট? এটা বুঝি তো? জি ভাই। আচ্ছা,
তো এই যে দ্রবণটা আছে এটা কি সম্পৃক্ত দ্রবণ না? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, তো দেখো আমি এখানে কি লিখি, যে আমরা এটা লিখতে পারি 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ 40-তে নিয়ে গেলে, 60 থেকে 40-তে গেলে, ওকে, 40-তে নিয়ে গেলে কতটুকু অধুক্ষিপ্ত হবে? দেখো দ্রব থাকতে পারে 60 ডিগ্রি সেলসিয়াসে বা 250 গ্রামের মধ্যে হচ্ছে 150, আর 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসলে কতটুকু থাকতে পারবে? 80। সো আমরা অধুক্ষিপ্ত হবে কতটুকু? 150 মাইনাস 80। বুঝছি কি এটা? জি ভাই। ওকে হ্যাঁ ভাই। ওকে, তা লিখলাম। তো অতএব আমরা লিখতে পারি 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে কতটুকু অধুক্ষিপ্ত হবে, সামথিং। আর এখানে এবার কি করব, দেখো তো কি করব। আমরা আসলে দ্রবণের কত মিলির কথা চিন্তা করব, দেওয়া আছে তো দেখো 500 মিলি 500 মিলি। নিয়ে আমরা কাজ করতেছিলাম দ্রবণের। তো এখন এটা তো আয়তন, তাহলে এখানে তো আসলে আমাদের ভর ইনপুট দিতে হবে, তাই না? তাহলে জি কি ভাই, দেওয়া ওই যে আছে? এই যে দেখো পুরো। ক্লু দেওয়া আছে না, বুঝো জি তো। ভাই। জি ভাই। আমরা কি জানতাম? আমরা জানতাম যে এম দ্রবণ রো দ্রবণ ইন্টু হচ্ছে ভি দ্রবণ। তাহলে এই যে আপেক্ষিক গুরুত্বটা আছে সেটাকে আসলে ঘনত্ব বানায় ফেলতে পারি একক দিয়ে দিলে। আর দ্রবণের যেই আয়তনটা নিয়ে কাজ করতেছি সেটা কত? 500। সো এটাকে যদি ক্যালকুলেট করি কিছু একটা আসবে। তো এই জিনিসটাকে এখানে ডাইরেক্ট লিখে দিই, কারণ আমরা 500 মিলি দ্রবণ নিয়ে কাজ করতেছিলাম। তো 500 মিলি দ্রবণের যে ভর, 500 মিলি সম্পৃক্ত দ্রবণের যে ভর, সেটা আমরা এখানে বসাবো। সো এই যে এটাই 1.2 ইন্টু হচ্ছে 500। সো আমি ক্যালকুলেট করব। তো এখানে দেখো সব কিছু বসাই। 150 মাইনাস 80 মানে হচ্ছে 70, আর উপরে হচ্ছে 1.2 ইন্টু 500, আর নিচে হচ্ছে 250। সো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার মান আসবে 168 গ্রাম। এটাই, বুঝতে পারছো? তাহলে আমাদের জি কি ভাই। বলছে, যে আমি যদি ওই যে 500 মিলির তাপমাত্রা 60 থেকে 40 বানায় ফেলি তাহলে আসলে কতটুকু অধুক্ষিপ্ত হবে? তাহলে আমাদের অধুক্ষিপ্ত হবে হচ্ছে 168 গ্রাম। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এই বি নাম্বার যে অংশটুকু ছিল সেটা করব। তো এখন দেখো কি করছে, একবার তো 60 থেকে 40 বানাইছে, হ্যাঁ, তাইলে দেখা গেছে যে অধুক্ষিপ্ত হয়েছে, তাই না? আচ্ছা, এখন কি বলতেছে, ওই দ্রবণের 500 মিলিকে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 60-তে আনবে এবার। তো আমরা একটা কাজ করি, 40 থেকে 60-তে যাব। সো এবার আমরা আসলে কি করব, আমরা 40 ডাটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন একটু ভাবো জিনিসটা, দেখো এটা ফিল করা বিষয় আছে। এখানে হচ্ছে পাত্র, তুমি যদি এখানে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নাও, তো এই 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছো, এটা সম্পৃক্ত থাকে কোন টেম্পারেচারে বলো দেখি? 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, বুঝো তো? জি ভাই। এই যে, হ্যাঁ ভাই। হ্যাঁ। তো এই যে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এখানে আসলে দ্রব কতটুকু আছে? 80। দ্রব আছে 80 গ্রাম। তো তুমি একটু চিন্তা করো তো, তুমি যখন 40 থেকে 60-তে যাচ্ছ তখন কি হইতেছে, এই যে দ্রবণটা আছে এই দ্রবণটা কি আর সম্পৃক্ত থাকবে? না ভাই। কি হবে? অসম্পৃক্ত হয়ে যাবে। অসম্পৃক্ত হয়ে যাবে। এখানে কি অধক্ষেপ পড়বে? না ভাই। হ্যাঁ, ভেরি গুড। তার মানে যখন 40 থেকে 60-তে নিয়ে যাইতেছো তার মানে খাওয়ার ক্ষমতা বাইরে যাবে। তার মানে দেখো তখন আর এই দ্রবণটা কিন্তু 180 গ্রাম থাকা অবস্থায়
অসম্পৃক্ত হয়ে যাবে। হাসিব এটা বুঝোস? কোনটা ভাই? এই যে এটা 40 থেকে যদি 60-তে গেলাম, তাহলে 40-তে যেটা 180 গ্রাম ছিল সেটা সম্পৃক্ত ছিল, 60-তে গেলে কি হবে? সেটা অসম্পৃক্ত হয়ে যাবে না? হ্যাঁ ভাই। খাওয়ার ক্ষমতা বাইরে যাবে, তো অসম্পৃক্ত হয়ে যাবে। এখন আমরা লিখব কি লিখব? আমরা লিখব যে 180 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে লাগে কতটুকু লাগবে? চিন্তা করো তো। এখন আমাকে একটু বলো, দেখো যখন এরকম 60 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে তখন এখানে আসলে কতটুকু দ্রব আছে বলতে পারবা? 80 গ্রামই তো আছে। 80 গ্রামই আছে। ওকে, 80 গ্রাম আছে। তো এখন এখানে সম্পৃক্ত বানাইতে হলে তাহলে আমাকে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, দ্রব অ্যাড করতে হবে, এটা কি বুঝো? জি ভাই। আচ্ছা, এক্সট্রা কিছু দ্রব অ্যাড করে সম্পৃক্ত বানাইতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো যে ঠিক এই 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে ম্যাক্সিমাম কতটুকু দ্রব থাকতে পারে দেখো তো। এই পরিমাণ না 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? জি ভাই, 100 গ্রাম থাকলে 150। এটা কি বুঝো সাসিব? তার মানে হ্যাঁ ভাই। এখানে কতটুকু থাকতে পারবে? টোটাল 150 থাকতে পারবে। তাহলে অলরেডি 80 আছে, তাহলে এখানে আসলে তোকে কত যোগ করতে হবে? আমি যদি 70 যোগ করি তাইলে এই 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা এটাকে সম্পৃক্ত বানায় ফেলতে পারবো। বুঝছিস? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখছি? 180 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে লাগবে কতটুকু? লাগে 70 গ্রাম ভাই। 70 গ্রাম। ওকে, তাইলে আমার 1 কে কত, আর এখন কি করব? ওই যে আগেরটা 600 গ্রাম। এই যে, তাই না? ওই যে, হ্যাঁ, এখানে বের করে রেখেছি, ওটা কত হয়? 600 ভাই। 600 হয়, তাই না? আচ্ছা, তা আমরা একটু লিখে দিই, অনেকে হঠাৎ করে দেখলে বুঝতে পারবে না। তো এটি ইকুয়াল 600। তাহলে 600 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে 70 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে 600। সো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে এটার মান আসবে হচ্ছে 233.33 গ্রাম। এটাই অ্যান্সার। কতটুকু দ্রব যোগ করতে হবে? সো যোগ করতে হবে 233.33 গ্রাম। বুঝতে পারছি ম্যাথটা?